আসসালামু আলাইকুম। আজকে আমরা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউ সলিউশন করব। ইতিমধ্যে তোমাদের এমস আ পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। যাদের একটু খারাপ হয়েছে তারা তোমরা সেকেন্ড পেপার অর্থাৎ পদার্থবিজ্ঞান ২য় পত্র পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের A+ নিশ্চিত করবে। ওকে। আমাদের যে এমসিকিউ গুলো এসেছিল আমরা গতদিন কিছু এমসিকিউ সলভ করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা কিছু এমসিকিউ সলিউশন করে দিয়েছিলাম। তার মধ্যে অনেকগুলোই কোশ্চেন আসছে। তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো। ওকে। আমরা সলিউশন করব আমাদের আজকের যে 25টা এমসিকিউ এসেছে আমরা এগুলো খুব আ সহজেই আমরা আ ব্যাখ্যা অনুসারে কিভাবে করা যায় সূত্র এবং প্রতিপাদন সবকিছু দিয়ে আমরা ভালোভাবে দেখব। ওকে? আমাদের আমি যে সেটটা নিয়েছি এই সেটটা ক সেট ছিল। তোমরা তোমাদের ক সেটের সঙ্গে মিলিয়ে নিতে পারো। ওকে? নিচের কোনটি দূরত্ব মাপার একক নয়? তো এখানে দেখো অটোমিটার, পারসেক, আলোকবর্ষ এগুলো সবই কি দূরত্বের একক। এখানে বলা হয়েছে কোনটি নয়। মেডিকেলে এরকম কোশ্চেন থাকে যে নিচের কোনটি দূরত্ব মাপার একক নয় বা নিচের কোনটি আ হ্যাঁ, ভিন্ন বা এই টাইপের এমসিকিউ থাকে। তো এটা ঐরকমই ছিল। এখানে কিন্তু অবশ্যই নয়। তাহলে পরে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ওহম মিটার। ওহম মিটার এটা এটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের একক। তোমরা একটু মনে রাখতে পারো আপেক্ষিক রোধ। তো আমি এখানে একটু ওকে। এটা হচ্ছে ওহম মিটার। দেন তারপরে আসি একটি সিলিন্ডারের দৈর্ঘ্য। আমরা গতদিন এটা সলভ করেছিলাম যে হচ্ছে একটি সিলিন্ডারের দৈর্ঘ্য। এটা আমাদের এল দেওয়া আছে। অর্থাৎ এটা এল, এটা ডেল এল। তারপরে ব্যাসার্ধ দেওয়া আছে আর, এটা ডেল আর। দেন তারপরে বলা হয়েছে যে সিলিন্ডার আয়তন পরিমাপে কতটুকু শতকরা ত্রুটি নির্ণয় করতে হবে। তাহলে পরে শতকরা ত্রুটি নির্ণয়ের জন্য প্রথমে আমাদের কি করতে হবে যে এখানে বুঝতে হবে সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের আয়তনের সূত্রটা কি। এখানে আমাদের আগে জানতে হবে যে সিলিন্ডার আয়তনের নির্ণয় সূত্র কি। সিলিন্ডার আয়তন নির্ণয় সূত্র পাই পাই আর স্কোয়ার এল আর পাই আর এল স্কোয়ার। তো এখানে দেখো আর এবং এল এই দুইটার কি পরিবর্তনের মাধ্যমে আয়তনের পরিবর্তন হবে। তাহলে আমাদের যে সূত্রটা হবে ডেল ভি ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু, যেহেতু শতকরা এখানে 100% দিতে হবে আমরা ওটা পরে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, এখানে আর এর পাওয়ার কত 1, তাহলে আমাদের ডেল আর ডিভাইডেড বাই আর এখানে 1ই বসবে প্লাস আমাদের এল এর পাওয়ার কত, এল এর পাওয়ার 2, তাহলে এখানে 2 বসবে, এখানে বসবে ডেল অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই এত। তারপরে আমরা কি করব, ডেল আর, আর কোথায় আছে এই যে ডেল আর এইটুকু, আর এটা হচ্ছে আর, তাহলে 0.1 ডিভাইডেড বাই কত হবে 5.0 প্লাস 2 ইন্টু ডেল এল কোনটুকু এইটুকু ডেল এল, তাহলে পরে কত 0.05 ডিভাইডেড বাই এইটা হচ্ছে আমাদের এল, তাহলে এল কত আছে 10। তো এটা যদি আমরা ইন্টু 100% যেহেতু আমাদের কি শতকরায় নিতে হবে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে অ্যান্সারটা হচ্ছে 4.5। তোমরা নিজেরা একটু ক্যালকুলেশনটা দেখে নেবে। ওকে, মেইন আমাদের জানতে হবে যে আয়তন অর্থাৎ সিলিন্ডারের যে আয়তন তার সূত্র কি, ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার আর এল স্কোয়ার। তো এখন আমাদেরকে এই আর এবং এল এর পরিবর্তনের মাধ্যমে কি হবে এই আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করতে হবে। এটা আমাদের কি এল আর এটা ডেল এল, তারপর এটা আর, এটা ডেল আর। তো এটা মান আমরা পরবর্তীতে কিভাবে এটা বের করব যে আর ডেল আর ডিভাইডেড বাই আর প্লাস 2 দিলাম কেন দেখো এল এর উপর কি আছে স্কোয়ার আছে, তার মানে এই পাওয়ারটা সামনে আসবে আর ডেল এল ইন্টু ডিভাইডেড বাই ডেল, তারপরে আমরা মানটা এখান থেকে বসিয়ে দেবো। ওকে। 3 নম্বর কোশ্চেন ছিল যে পি ভেক্টরের উলম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশের অনুপাত। মনে করে যে একটা ভেক্টর আছে পি, এই একটা ভেক্টর আছে তার নাম কি পি। এখন বলা হয়েছে যে এটার সাথে যদি মনে করো থিটা থাকে তাহলে এটা কত হবে পি কস থিটা, তারপরে এটা কত হবে পি সাইন থিটা। তো এখন বলা হয়েছে কি যে আর এটা কি, এটা হচ্ছে কি আমাদের অনু উম, অনুভূমিক অনুভূমিক উপাংশ আর এটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ।
তো এখন বলা হয়েছে উলম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ এই দুইটার অনুপাত। তাহলে অনুপাত কত হবে? পি সাইন থিটা ডিভাইডেড বাই পি কস থিটা। তাহলে পি পি কাটা যাবে, সাইন বাই কস সমান কি ট্যান থিটা, অর্থাৎ এটাই তোমাদের চেয়েছিল, অর্থাৎ এটার অ্যান্সার হবে তোমার ট্যান থিটা। দেন ২ নম্বর বলা হয়েছে, ৪ নম্বর বলা হয়েছে এ ও বি দুইটি সমতলীয় ভেক্টর এ প্লাস বি এবং এ মাইনাস বি। আসলে এখানে ভেক্টর চিহ্ন হবে, একটু তোমরা প্রশ্ন দেখে নিও। বলা হয়েছে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হবে? তো এখানে যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি এরকম আকারে থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি কস থিটা। ওকে, সরি। ৪ নম্বর কোশ্চেন যেটা ছিল এ ও বি দুইটি সমতলীয় ভেক্টর হওয়ার কারণে কি হবে? এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হবে? 0 থেকে 180 ডিগ্রি এর মধ্যে। এরকম যদি থাকতো যে এ প্লাস বি এবং ইজ ইকুয়াল টু এ মাইনাস বি দুইটা ভেক্টর, এই ক্ষেত্রে তখন কত ডিগ্রি হতো? 90 ডিগ্রি। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে কি যে এর মধ্যবর্তী কোণ কত হবে? তার মানে এটা লিমিট আকারে দেওয়া আছে। তার মানে এটার অ্যান্সার হবে কত? 0 থেকে 180 ডিগ্রি। দেন তারপরে বলা হয়েছে দুটি কণা 12 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণে উৎপন্ন করে একটি বিন্দুতে অতিক্রম করে। তারপরে বলছে কি 60 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? দেখো এখানে দুইটা, অর্থাৎ আমাদের যে ভেক্টর ছিল, ভেক্টরের ক্ষেত্রে কি দুইটা ছিল পি এবং কিউ। তো এরকম এখানেও সেম এরকমই আছে। একটা বিন্দু থেকে মনে করো যাত্রা শুরু করছে, একটা কত হয়েছে, একটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আর একটা আছে কত 12 মিটার পার সেকেন্ড, এবং এদের মধ্যবর্তী যে কোণ এটা কত 120 ডিগ্রি। এখন বলা হয়েছে কি যে 4 সেকেন্ড পরে, অর্থাৎ 4 সেকেন্ড পর 120 ডিগ্রি হয়েছে, এখন এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে আমাদের আহ, লব্ধির যে সূত্রটা আছে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু, তাহলে 12 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস, সরি এখানে প্লাস হবে না, কারণ কি এখানে আপেক্ষিক, আপেক্ষিক কারণে এখানে কি হবে মাইনাস চিহ্ন হবে। তাহলে -2 ইন্টু অর্থাৎ 12 ইন্টু 20 কস 120 ডিগ্রি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আহ, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা আসবে এটা আসবে তোমার 28। তো এখান থেকে 28 আসবে, এটা আসলে কি আমাদের মিটার পার সেকেন্ড, অর্থাৎ আহ, এটা আমাদের আসবে বেগ। তো এখন বেগ এখানে কত সেকেন্ড পর দূরত্ব চাইছে, কত সেকেন্ড পর 60 সেকেন্ড পরে, তাহলে কি করব 28-এর সাথে 60 দ্বারা গুণ করব। তাহলে পরে আমাদের 28-এর সাথে যদি আমরা 60 দ্বারা গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো কত 112 মিটার। অর্থাৎ এখানে 120 ডিগ্রি ছিল মধ্যবর্তী কোণ, দুইটা বেগ ছিল, তাহলে এখান থেকে আমরা লব্ধিটা বের করব। যেহেতু আমাদের কত সেকেন্ড পরে বের করতে বলছে, 60 সেকেন্ড পরে, তাহলে 60 সেকেন্ড পরে বের করার জন্য আমরা কি এই লব্ধির সাথে 60 দ্বারা গুণ করব। তাহলে 4 দ্বারা এটা গুণ করলে কত হবে 112, অর্থাৎ এটার অ্যান্সার হবে খ নম্বর। দেন বলা হয়েছে যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের কি হবে? তো এখন আমরা একটা প্রাস অঙ্কন করি, যদি মনে করো এটা থাকে, তাহলে পরে এটা ওকে। এটার ক্ষেত্রে বলা হয়েছে যে পাশের সর্বোচ্চ উচ্চতা, তাহলে পাশের এই পাশের ক্ষেত্রে এটা কি সর্বোচ্চ উচ্চতা। তো এখন সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কি অভিকর্ষ ত্বরণ সবসময় কি নিচের দিকে কাজ করে, ওকে। আর এই যে সর্বোচ্চ উচ্চতা যায়, তখন বেগটা হয়ে যাবে কি আনুভূমিক বরাবর, অর্থাৎ 1 নম্বর হবে। এবং এখানে ত্বরণ শূন্য হয় না, কারণ গতিশক্তি যতক্ষণ শূন্য হবে না ততক্ষণ শূন্য হয় না, অর্থাৎ এখানে বলা যায় যে এইটার ক্ষেত্রে অর্থাৎ অর্থাৎ আহ, কি হবে ত্বরণ শূন্য নয়, অর্থাৎ বেগ আনুভূমিক। এই যে বেগ এটা হবে আনুভূমিক এবং ত্বরণ কি তখন শূন্য নয়। তাহলে পরে
এটার অ্যান্সার হবে ১ ও ২ অর্থাৎ ক নম্বর। এই যে এখানে একটু ব্যাখ্যা আছে যে সর্বোচ্চতায় উলম্ব বেগ 0 হলেও আনুভূমিক বেগ থাকে। তাই গতিশক্তি কিনা 0 নয়। তবে অভিকর্ষ ত্বরণ সর্বদা কি নিচের দিকে সক্রিয় থাকে। ওকে, দেন ৭ নম্বর একটা কোশ্চেন আসছিল যে তোমাদের আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এটার পাশের অধ্যায় থেকে আসছিল তোমাদের যে আনুভূমিকভাবে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণ কত হবে? ওকে, মনে করো যে এইটা মারছিল আনুভূমিক বরাবর, হবে এটা একটু এরকম, যাই হোক। তাহলে এখন দেখো, আমরা জানি আনুভূমিক বরাবর যে সূত্রটা সেটা কি থাকে, x ইজ ইকুয়াল টু ভি ইউ নট বা ভি নট, ভি নট টি, এক্স ইজ ইকুয়াল টু ভিটি, আণবিক বরাবর যেহেতু। ওকে, তাহলে এখান থেকে আমরা টি লিখতে পারি কি, টি লিখতে পারি এক্স ডিভাইডেড বাই ভি নট বা আদিবেগ যেটা। ওকে, আমরা উলম্ব উপাংশের সূত্র জানি, দূরত্বের সূত্র জানি, ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। ওকে, আমরা এখান থেকে দেখো টিটা বের করছি, টিটা এখানে বসাতে পারি, হাফ জি টি এর মান আমরা বসিয়ে দিই যদি, তাহলে কত হবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। ওকে, এখান থেকে দেখো যে আহ, আমাদের এক্সটা আগে আছে, মানে এক্সটা যদি আমরা আগে আনি তাহলে সেক্ষেত্রে কিরকম হবে, এক্স স্কোয়ার ইজ ইকাল টু টু, হ্যাঁ, টু ইউ ইন্টু ভি স্কোয়ার, টু ভি, আচ্ছা এটা আমরা পরে লিখি, সমস্যা নেই। দেখো, তাহলে আমাদের আচ্ছা এই লাইনটা আমরা যদি নিচে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো ওয়াই ইজ ইকাল টু আমরা কি বসাবো, এই টি এর মানটা এখান থেকে বসিয়ে দেবো, তাহলে কত হবে, হাফ ইন্টু জি, টি এর মান হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। ওকে, দেন আমাদের এক্স স্কোয়ারটা আলাদা করবো, তো এক্স স্কোয়ার যদি আলাদা করি তাহলে পরে দেখো ওয়াই এর সাথে ভি নট স্কোয়ার গুণ হবে, তাহলে পরে লেখা যায় কি, টু ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে, জি ইন্টু ওয়াই, অর্থাৎ এই যে ওয়াইটা ইন্টু ওয়াই, অর্থাৎ এটাই তোমাদের অপশন একে ছিল, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ ইকাল টু টু ভি নট স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই জি, অর্থাৎ এটাই হচ্ছে কি তোমার। তারপরে বলা হয়েছে নিচের কোনটি ভরবেগের ভ্রামক। ভরবেগের ভ্রামক কি? ভরবেগের ভ্রামক হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। এটা হচ্ছে তোমার সূত্র এল ইজ ইকাল টু আর ক্রস পি, এটা হচ্ছে আমাদের ভরবেগের ভ্রামক, তার দ্বারা গুণ করতে হবে। দেন বলা হয়েছে কি যে বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগের মধ্যে কোণ কত। অর্থাৎ মনে করো যে এই একটা বৃত্ত আছে, এখন কিভাবে ঘুরতেছে এটা, বৃত্তাকার অবস্থায়। তাহলে বৃত্তাকার অবস্থায় যদি ঘোরে তাহলে পরে এই যে এটার মধ্যবর্তী কোণ, এটার মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ এটার অ্যান্সার হবে কত, 90 ডিগ্রি। তারপরে বলা হয়েছে কি উদ্দীপক দেওয়া আছে, এখন এই উদ্দীপক থেকে 9 এবং সরি 10 এবং 11 আনসার করতে হবে। বলছে পৌর মোড় এবং স্টেশন মোড়ে 16 মিটার এবং 25 মিটার ব্যাসার্ধের, অর্থাৎ আর এর পাকের প্রত্যেকের ব্যাংকিং কোণ কত, 3 ডিগ্রি, এবং রাস্তার প্রস্থ কত, উভয় রাস্তার প্রস্থ 4 মিটার। তাহলে পরে এখন আমাকে বের করতে হবে কি যে অর্থাৎ ডি এর মান দেওয়া আছে প্রস্থ 4 মিটার, অর্থাৎ বের করতে 10 নম্বর বলা হয়েছে পৌর মোড়ে বাঁকের রাস্তার ভিতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কতটুকু উঁচু আছে। ওকে, আমরা একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমাদের যে থিটা এটা দেওয়া আছে কত ডিগ্রি, এটা দেওয়া আছে 3 ডিগ্রি, এটা আমাদের 3 ডিগ্রি। ওকে, আমাদের এই যে মাঝখানের যে প্রস্থ, প্রস্থ আছে কত, ডি ইজ ইকুয়াল টু প্রস্থ ডি ইজ ইকুয়াল টু 4 মিটার দেওয়া আছে। এখন বলা হয়েছে এই যে উঁচুটুকু, অর্থাৎ এইটুকু আমাদের বের করতে হবে, এইচ। তাহলে আমাদের দেখো অতিভুজ এবং কার মধ্যে সম্পর্ক, অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, সাইন, অর্থাৎ এইচ সমান আমরা কি লিখতে পারি, ডি সাইন থিটা। তো এখান থেকে ডি এর মান 4, সাইন কত ডিগ্রি, 3 ডিগ্রি, তো মানটা যদি বসিয়ে দাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 0.209, এটা আসবে অ্যান্সার। তোমরা একটু ক্যালকুলেশন মান বসিয়ে নাও।
দেন তারপরে বলা হয়েছে উভয় মোড়ে রাস্তার বাঁকে গাড়ির সর্বোচ্চ বেগের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ দুইটা আছে, একটা কি মোড়, পৌর মোড়, আর একটা স্টেশন মোড়। তো এখন এই ক্ষেত্রে কি করা হয়েছে যে দুইটার বেগের অনুপাত। দেখো আমরা যখন ম্যাথ করছিলাম যে ব্যাংকিং অন অর্থাৎ বেগের ক্ষেত্রে, তখন সূত্র ছিল কিরকম, ভি ইজ ইকুয়াল টু আর জি ট্যান থেটা, এটা তো। ওকে, আর এবং জি, দেখো এখানে জি এবং ব্যাংকিং কোণ এবং জি দুইটা কি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বেগের সাথে যে ব্যাসার্ধ, এটা সম্পর্ক কিরকম, বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টার যে বেগ ইজ ইকুয়াল টু প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টার ব্যাসার্ধ বর্গমূল। তাহলে প্রথমটার ছিল কত, প্রথমটার ছিল তোমার 16, এই যে 16, দ্বিতীয়টার ছিল 25। তাহলে 16 ডিভাইডেড বাই 25, তাহলে রুট করলে কত হবে, 4:5। অর্থাৎ এটার অ্যান্সার হবে তোমার 4:5। শুধু ব্যাসার্ধ, যেহেতু আমাদের কি ব্যাংকিং কোণ সমান এবং অভিকর্ষজ ত্বরণ কি একই, তাহলে আমরা এইখানের যে বেগ নির্ণয়ের যে সূত্র ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি ট্যান থিটা, তাহলে এটা বাদ যায়, তাহলে ব্যাসার্ধের সাথে বর্গমূলের সমানুপাতিক, তাহলে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ইজ ইকুয়াল টু আর ওয়ান ডিভাইডেড বাই আর টু। তারপরে কি করবো, মানগুলো বসিয়ে দেবো। তো মানগুলো বসিয়ে দিলে আমাদের কত হবে, 4:5, অর্থাৎ ক নম্বর অ্যান্সার। ওকে, তারপরে 12 নম্বর একটা কোশ্চেন ছিল, তোমাদের গ্রাফ দেওয়া ছিল যে স্থির গতিশক্তি, অর্থাৎ গতিশক্তি কি স্থির, ভর এম এবং ভরবেগ পি, এই দুইটার মধ্যে নিচের কোন গ্রাফটি সঠিক। তাহলে আমরা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক জানি, ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখন দেখো যেহেতু এখানে বলা হয়েছে গতিশক্তি কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এম। তো পি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এম আমরা একটা উচ্চতর গণিতে পরাবৃত্ত পড়েছি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তাহলে এখানে দেখো পি স্কোয়ারের সমান কি ওয়াই স্কোয়ার 4ax। তো এখান থেকে এটার আমরা তুলনা করতে পারি, আহ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা কিসের সমীকরণ হবে, পরাবৃত্তের সমীকরণ। তো এই পরাবৃত্তের সমীকরণটা কিরকম হবে, আহ, দেখো এম, এটা হবে তোমার, দেখো পরাবৃত্ত আছে দুইটা, এই একটা আছে এই একটা আছে। তো এখন কোনটা অ্যান্সার হবে, এটা দেখো যখন ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax ছিল, যার পাওয়ার কম তার দিকে মুখ করে থাকবে, অর্থাৎ এই যে এক্স, তার মানে আমাদের অ্যান্সার হবে কত, খ নম্বর। ওকে, দেন বলা হয়েছে একটি যন্ত্রের কর্মদক্ষতা ও যন্ত্রে প্রদত্ত শক্তির গুণফলকে নিচের কোনটি নির্দেশ করে। দেখো এটা ইজ ইকুয়াল টু কি হবে, এটা ইজ ইকুয়াল টু তোমার কৃত কাজ, কৃত কাজ আর ডিভাইডেড বাই কত, প্রদত্ত কাজ, প্রদত্ত কাজ। এখন আমাদের বলছে যে আহ, প্রদত্ত কাজ এবং ইটাই দুইটার মধ্যে গুণফল, তাহলে কি হবে, কৃত কাজ, গ নম্বর অ্যান্সার। অর্থাৎ প্রদত্ত কাজ এবং কর্মদক্ষতা, এই দুইটার যদি আমরা গুণফল করি তাহলে পাবো আমাদের কৃত কাজ। দেন দেখো বলা হয়েছে যে 14 নম্বর, 33 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ মনে করো যে একটা দূরত্ব এইচ, এটা কতটুকু, 33 মিটার উপরে আছে। এখন কি করছে, এখান থেকে বস্তুটা ছেড়ে দিয়েছে। তাহলে এখন বলেছে যে ভূমি থেকে একটা দূরত্বে কি হবে, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। তো এখন আমাকে ভূমি থেকে একটা দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ এই একটা বিন্দু ধরলাম, এই বিন্দুতে কি হবে, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। তো এটার জন্য আমরা শর্টকাট শিখাইছি যে লিখবা এক্স ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স। তো এখন এটা কার জন্য, বিভব শক্তির জন্য, এটা গতি শক্তির জন্য। এখন বলা হয়েছে কার সাথে র আছে, র আছে বিভব শক্তির সাথে, তাহলে এইটা হবে বিভব শক্তি। ওকে, তারপরে আমরা কি করব, ক্যালকুলেশন করব, এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এখান থেকে কত হবে, 3x ডিভাইডেড বাই 2। ওকে, এখানে হবে এইচ। দেন আমাদের এক্স ইজ ইকুয়াল টু কত হবে, আমাদের এইচ দেওয়া ছিল কত, 33 মিটার ইন্টু 2/3। তাহলে কাটলে 11, 11 × 2 = 22, অর্থাৎ এটার অ্যান্সার হবে 22। এই অঙ্ক আমরা আগেও করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো দেওয়া আছে। দেন 15 নম্বর কোশ্চেন ছিল যে মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে বলা হয়েছে এটি একটি স্কেলার রাশি। অবশ্যই মহাকর্ষীয় বিভব একটি স্কেলার রাশি। এটার যে
মহাকর্ষীয় বিভব এটার সূত্র হবে তোমার ভি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। তো এখান থেকে দেখো হুম, তারপর বলো এটা স্কেলার রাশি, দেন তারপর বলেছে এর মান ক্ষেত্রের বাইরে সর্বোচ্চ। হ্যাঁ, এটার মান অসীমে হবে সর্বোচ্চ, অর্থাৎ অসীমের আহ, এই ইয়ার মান এইটুকের মান শূন্য হয়ে যাবে, অর্থাৎ অসীমে যা অর্থাৎ ক্ষেত্রের বাইরে এটার মান পাওয়া যাবে সর্বোচ্চ। এবং এর মাত্রা বলা হয়েছে পার এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, এটা ভুল। দেখো এটার মাত্রা আমরা বের করব। আমরা জানি জি এর যে মাত্রা, জি এর মাত্রা কত, মাইনাস পার এম এল কিউব পার টি স্কোয়ার। দেখো তারপরে এম যেহেতু ভর, এটার মাত্রা কত এম, এবং আর এর যে মাত্রা সেটা কত এল। তাহলে দেখো পার এম এম এটা কাটা যায়, তারপরে উপরে আছে তিনটা, নিচে আছে কয়টা, একটা। তাহলে হয় কত, এল স্কোয়ার পার টি স্কোয়ার। তাহলে এখানে দেওয়া আছে কি পার এম, তার মানে এটা অ্যান্সার ভুল। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এক ও দুই, ক নম্বর। দেন বলা হয়েছে যে কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নির্ণয়ের জন্য কোন সূত্রটি ব্যবহার করা হবে। এটা আমরা ডিরেক্ট সূত্র ছিল যে আমরা জানি 2 পাই রুট ওভার 2 পাই রুট ওভার আর প্লাস এইচ ডিভাইডেড বাই এটা তোমাদের ছিল জি আর স্কোয়ার। তো এখান থেকে রুটটা না দিয়ে শুধু এখানে কি করছে যে 2 পাই আর প্লাস এইচ, এখানে সরি এখানে তো ইয়া ছিল, থ্রি ছিল। তাহলে পরে এখানে কত হবে 3/2, আর এখানে কত হবে জি হাফ, আর এখানে হবে হচ্ছে তোমার 2/2। 2/2 বা যদি একবারে বাইরে দাও তাহলে সেক্ষেত্রে কত হবে, জি আর বাইরে হবে হাফ। এটা হচ্ছে তোমার ডিরেক্ট সূত্র, এটা এখান থেকে দেখবা। দেন বলা হয়েছে প্রান্তিক বেগ প্রাপ্তির জন্য কোন বল দায়ী। প্রান্তিক বেগ প্রাপ্তির জন্য ছান্দ বল দায়ী। তো ছান্দ বলের জন্য কি হয়, বেগ সমান হয়ে যায় আর ত্বরণ জিরো হয়। তো ত্বরণ যখন জিরো হয় তখন একটা নির্দিষ্ট বেগে নিয়ে পড়তে থাকে, তো সেই ক্ষেত্রে কি হবে, প্রান্তিক বেগ লাভ লাভ করবে। একটি নিখুঁত নমনীয় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত। একটি নিখুঁত নমনীয় বস্তুর ক্ষেত্রে এটার কোনো পীড়ন সৃষ্টি করা যায় না, তাহলে সেই ক্ষেত্রে এটার পীড়ন যেহেতু সৃষ্টি করা যায় না, তাহলে ইয়ং গুণাঙ্কের মান কত হবে, জিরো। তারপরে একটি কোশ্চেন আসছে যে সাম্য অবস্থা থেকে একটি সরল দোলক, এখানে এসে সরল হবে, সরল দোলন গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ ঘটালে এর স্থিতিশক্তি বিভব শক্তির সমান হবে। তো স্থিতিশক্তি এটা হচ্ছে আমাদের কত, ইপি, আর গতিশক্তি এটা কত, ই কে। তাহলে পরে এটা ছিল কত আমাদের হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আমাদের হাফ কে কাটা যায়, তাহলে থাকে কত, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস এক্স স্কোয়ার। দেন আমাদের কত হবে, 2x² ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তারপরে কি করবো আমরা, এখান থেকে এক্স রাখবো, তাহলে কত হবে এ ডিভাইডেড বাই √2। অর্থাৎ a/√2 একটা দূরত্বে কি হবে, গতিশক্তি, এবং সরল দোলন ক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, এত দূরত্বে গতিশক্তি এবং স্থিতিশক্তি দুইটা সমান হবে। অর্থাৎ এটার অ্যান্সার হবে তোমাদের a/√2। দেন তারপরে বলা হয়েছে নিচের কোনটি টয় সূত্র। টয় কখন হবে, যখন হচ্ছে তোমার আহ, যেগুলো থাকবে, অর্থাৎ এই কম্পাঙ্কগুলোর অনুপাত, এগুলোর অনুপাত কত হতে হবে, 4, 5 এবং 6, 4:5:6। তো এখন দেখো এটার মধ্যে কোনটার 4:5:6 অনুপাত হয় এটা বের করতে হবে। দেখো আমরা যদি প্রথমটায় আসি, 4 × 48, এটা যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 12। এটাকে যদি আমরা 5 দ্বারা, 5 × 48, এবং এটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে সেটাকে পাবো আমরা 12। তার মানে কি 4, 5, 6 এই কয়টা সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে পরে অনুপাত কি আসে, সেম। অর্থাৎ ভাগ শেষ আসে কত, সেম। তাহলে পরে বলা যায় যে এই প্রথমটা এটা হবে আমাদের কি, ত্রয়ী, অর্থাৎ 48, 60 এবং 72 এটা হচ্ছে আমাদের ত্রয়ী। দেন তারপরে বলা হয়েছে যে
বাতাসে আর্দ্রতা বেশি হলে কি হবে? তো বাতাসে আর্দ্রতা বেশি হলে পরে তোমাদের বাষ্পায়ন বেশি ধীরে হবে এবং শিশিরাঙ্ক বেশি হবে। অর্থাৎ এটার অ্যান্সার হবে ১ ও ৩। তারপর বলা হয়েছে পানির সংকট তাপমাত্রা কত? তো পানির সংকট তাপমাত্রা এটা হচ্ছে তোমাদের যদি ডিগ্রি সেলসিয়াসে থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে ৩৭৪ ডিগ্রি সেলসিয়াস। তো এখন যেহেতু সবগুলো কেলভিনে তাহলে কি করতে হবে? এটার সাথে ২৭৩ যোগ করতে হবে। তাহলে পরে ৩৭৪ প্লাস ২৭৩। তো এখন যদি যোগ করো তাহলে সেই ক্ষেত্রে পাবা 7। এখানে আছে কোনটা মাত্র একটাই দেখো আছে। এটা অ্যান্সার। এটা মুখস্থ টাইপের। ওকে, তারপরে দেখো এই কোশ্চেনটা আমরা গতদিন আমাদের একটা ভিডিওতে আপলোড করেছিলাম যে মোম লাগানোর ক্ষেত্রে এখানে বিট সংখ্যা কিরকম কি পরিবর্তন হবে এগুলো। তো দেখো এখানে বলা হয়েছে যে এটা আমরা বেলুন থিওরির মাধ্যমে গতদিন দেখাইছি। তো তোমরা একটু দেখে নিতে পারো এখন একটু 2028 সালের পরীক্ষা 27 সাল বা 28 সালের পরীক্ষার্থী তোমাদেরও এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে। যে বলা হয়েছে এ এবং বি দুইটা সুশলাকা শব্দায়িত করলে কয়টি বিট উৎপন্ন হয়? 8টি করে বিট উৎপন্ন হয়। বি এতে সামান্য কি লাগানো হয়েছে? মোম লাগানো হয়েছে। তার মানে কি বি ভার হয়েছে, তার মানে কি হবে? বিট সংখ্যা কমবে। ওকে, অর্থাৎ মনে করো একটি বেলুন আছে। তো বেলুনের মধ্যে তুমি কি করলা? মানে ভার দিলে, অর্থাৎ বেলুনে ভার যুক্ত করলে তাহলে কি হবে? বেলুনটা নিচের দিকে নেমে যাবে। আর তুমি আরেকবার কি করলা? বেলুন থেকে হ্যাঁ, ভার কমিয়ে দিলা তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বেলুন উপরের দিকে চলে যাবে। তো এইখানে এইটা দিয়ে আমরা দেখাইছিলাম। তো আমরা দেখি তারপরে বলা হয়েছে কি যে বিতে সামান্য মোম লাগানো হলো। তারপরে বলছে কি তখন কত? প্রতি সেকেন্ডে 6টি করে বিট উৎপন্ন হয়। এখন বলছে যে এর কম্পাঙ্ক 100 হার্টজ। তাহলে দেখো যেটা মোট 3টা দাগ দেবে এরকম ভাবে বলছিলাম যে আর যেটা জানা থাকবে সেটা লিখবা মাঝখানে। এটা কত? 100, অর্থাৎ এরটা আমাদের জানা, এটা মাঝখানে লিখবো। তারপরে কয়টি করে বিট উৎপন্ন হয়েছে? 8টি করে বিট উৎপন্ন হয়েছে। তাহলে লিখবে কত? যোগ করে উপরেরটা লিখবে। তাহলে এটা লিখবে কত? 108। আর বিয়োগ করে লিখবে নিচেরটা। এটা হচ্ছে 92। ওকে। দেন বলা হয়েছে কি যে মোম লাগানোর পূর্বে বি এর বিট সংখ্যা কত? দেখো মোম যখন লাগানো হবে তখন কি হবে? বেলুনটা নিচে আসবে। তো বেলুনটা যদি নিচে আসে তাহলে আমাদের এই ক্ষেত্রে যদি আমরা কত 92 ধরি, তাহলে 92 যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে দেখো যে 100 থেকে আর যদি 100 থেকে নিচের দিকে 92, তো 92 সাথে 6 যোগ করলে কি হবে? আরো নিচে নেমে আসবে। তখন কি 100 থেকে, অর্থাৎ 6 যোগ করলে 6 যোগ করলে তখন কি হবে? সরি, আমরা যদি 92 সাথে কি যোগ করি? 6 যোগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? এই 100 এটা ডিফারেন্স অনেক বেশি হয়ে যাবে, অর্থাৎ আরো নিচে নেমে আসবে। তখন এটা হতে পারবে না। অর্থাৎ মোম লাগানোর পূর্বে অবশ্যই কি থাকতে হবে? উপরেরটা, অর্থাৎ 108। এটার ক্ষেত্রে কত হবে? 108। দেন বলা হয়েছে বাহুতে মোম লাগানোর পর এ এবং বি এর অনুপাত নির্ণয় করো। দেখো বাহুতে মোম লাগানোর পর এর কত আছে? এর তো 100, তাহলে এরটা কত আছে? 100 হার্জ। দেন তারপরে হচ্ছে আমাদের কি মোম লাগানোর পরে দেখো 108 ছিল মোম লাগানোর পূর্বে, তাহলে মোম লাগালে কত হবে? একটু নিচের দিকে নেমে আসবে যেহেতু ভার হবে, এবং 100 থেকে এটার পার্থক্য থাকতে হতে হবে কত? 6। তাহলে 100 কত? 100 থেকে 108 থেকে কত দূর নিচে নামবে? 2 ঘর, অর্থাৎ 106 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পার্থক্য কত থাকবে? 6 থাকবে, অর্থাৎ 106। মানে মোম লাগানোর পূর্বে ছিল 108 এ, সরি বিটা, এবং মোম লাগাইছি তখন আমাদের নিচে নেমে আসবে। নিচে নেমে আসলে তখন পার্থক্য কত থাকা লাগবে? 6 থাকা লাগবে। তাহলে 100 থেকে 106। তাহলে আমাদের মোম লাগানোর পরে বাহুতে যেটা কম্পাঙ্ক হবে সেটা কত? 106। আর এতে তো 100, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা যদি আমরা অনুপাত করি তাহলে সেক্ষেত্রে কত পাবো? 50:53। তো এটাই আমাদের অ্যান্সার। এটা অনেক কোশ্চেন আছে, তোমরা আরো কিছু কোশ্চেন দেখতে পারো। ওকে, লাস্ট 25 নম্বর কোশ্চেন এটা ছিল যে তোমার y ইজ ইকুয়াল টু দেওয়া আছে। ওকে, লাস্ট 25 নম্বর যে কোশ্চেনটা ছিল যে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা t মাইনাস পাই বাই 2 সমীকরণের নিচের কোন লেখচিত্রটি সঠিক হবে? তো এটা দেখো
আমরা জানি যে সাইন থিটা মাইনাস 90 ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস কস থিটা। তো এখানে দেখো, এটা যদি আমাদের থিটা হয়, এটা কত? পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি। এটা 90। তাহলে পরে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। ওকে, দেখো এটা থিটা, এটা পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? মাইনাস এ কস ওমেগা টি। ওকে, এখন যদি আমরা কি করি যে টি এর মানটা 0 বসাই, আদি অবস্থা, টি নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আমাদের ওয়াই আসবে কত? এটা 0 ডিগ্রি মানে কত? -1। তার মানে আমাদের এইখানে যে বিস্তারটা হবে, সেই বিস্তারটা কোন দিকে হবে? মাইনাসের দিকে, এবং এ পরিমাণ। দেখো এটা শুরু হয়েছে 0 থেকে, তাহলে 0 থেকে শুরু হতে পারবে না। তার মানে প্রথম এবং দ্বিতীয়, খ নম্বর ক খ দুইটা বাদ। দেন ঘতে আসি। গতে ছিল যে আমার প্লাস প্লাস এ থেকে, বাট এটা আমাদের কি আছে? মাইনাসে। তাহলে আমাদের এটাও অ্যান্সার হতে পারবে না, অ্যান্সার হবে কোনটা? ঘ নম্বর। এর মাধ্যমে আমাদের 2026 সালে এইচএস 2026 সালে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সবগুলো এমসিকিউ সমাধান করা হলো। তোমরা একটু ভালোভাবে দেখে নিতে পারো, এবং 2027 এবং 28 সালের পরীক্ষার্থীরাও একটু দেখে নিতে পারো, তোমাদের এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে।